যাচ্ছে দুই বন্ধু। ঠিক একটু আগে তারা এখানে এসে পৌঁছেছে। প্রায় 3 বছর পর দেখা। পুরো রেস্টুরেন্টটা ফাঁকা, শুধুমাত্র কয়েকজন বডিগার্ড আর প্রশাসনের লোক ছাড়া সেখানে আর কেউই নেই। স্টাফরাও দূরে দাঁড়িয়ে আছে আর ওদের পর্যবেক্ষণ করছে। এত সিকিউরিটির কারণ হচ্ছে মিন ইয়ংগি উর্ফে সুগা, একজন কেপপ আইডল সিঙ্গার। তার জনপ্রিয়তা অনেক বেশি, আর যেখানে যাক তার ফ্যান ফলোয়ারদের অভাব নেই, তাই এত সিকিউরিটি। আর অন্যজন যিনি হচ্ছেন প্রফেসর জিয়ন জাংকুক। তার দোস্ত, কেমন আছিস? কতটা পরিবর্তন হয়ে গেছে তোর, আর তুই বুঝি আগের মতোই আছিস? জাংকুক তখনই একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মানুষের জীবন যে কখন পাল্টে যায় সে নিজেও বলতে পারে না। তা ঠিক বলেছিস। তা কি খাবি বল? তুই যা অর্ডার করবি তাই। এরপর সুগার জাংকুক মিলে আরো কিছুক্ষণ গল্প করে। এবার পালা বিদায় নেওয়ার। সুগার জাংকুক দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে, আর দুজনের চোখে পানি টলমল করছে। তবে তার দেখার পাবো না সুগা। 60 বছর পার হয়ে গেল, আর কত জানি না। আজও তার অপেক্ষায় আছি বলে দুজন দুজনের দিকে তাকালো। আমি ভূষণ যাচ্ছি, একটা কনসার্ট আছে, তুই যাবি? না রে, সামনে ক্লাসের ছেলে মেয়েগুলোর পরীক্ষা, কিভাবে যাই? ওকে। আমরা কত ব্যস্ত তাই না? এখন শহরে বসবাস করে দেখা করার সুযোগই পাচ্ছি না। ওকে, ভালো থাকিস। তুইও বাই। বিদায় নিয়ে দুজন নিজ নিজ গাড়িতে বসে পড়ে। গাড়িতে বসে জাংকুক নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট খাতা বের করে তাতে দুজনের ছবি আঁকা একটা ছেলে আর একটা মেয়ের ছবি দেখছে। তখনই জাংকুক ডুব দেয় অতীতে। সিওল অর্থোপেডিক্স হসপিটালের বারান্দায় হুইল চেয়ারে মন খারাপ করে বসে আছে 19 বছরের এক যুবক। বাহিরে তাকিয়ে দেখছে। তখনই একটা ছোট্ট মেয়ে এসে বলে, হাই, আমি তে, এসো না পরিচিত হই। 19 বছরের জাংকুক ঘাড় ঘুরিয়ে দেখতে পায় একটা পিচ্ছি মেয়ে তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক চেয়ার ঘুরায় তার দিকে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি সুন্দরী পিচ্ছি মেয়েটা, কি মায়াবী তার চোখ, গোলাপি তার ঠোঁট, আর হাসিটা তার কথা নাই বললাম। মেয়েটা হাসি মুখে হাত বাড়িয়ে রেখেছে। কি হলো, পরিচিত হবে না? আমি তে। জাংকুক খেয়াল করলো মেয়েটার এক হাতে ব্যান্ডেজ কাঁধে ঝুলিয়ে রেখেছে। আমি জাংকুক। জানো, এখানে আমার একটাও বন্ধু নেই, কেউ আমার সাথে কথাই বলে না। জাংকুক অবাক হয়ে কথা শুনছে মেয়েটার। কেন? আমি তো নতুন, মাত্র 2 দিন হলো এসেছি, হাতে ব্যথা পেয়েছি, তাই পপ্পি এখানে নিয়ে এসেছে। তাই? ব্যথা পেলে কিভাবে? রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম। ও, তা তোমার পায়ে কি ব্যথা? ভেঙে গেছে তাই না? কিভাবে? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। তুমি গাড়িও চালাতে পারো? আচ্ছা, আমি এখন যাই, পপ্পি চলে আসবে। বাসা গিয়েছে আমার জন্য খাবার আনতে বলে দৌড়ে চলে গেল তে। জাংকুকদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। জাংকুক, এখানে কি করছিস বাবা? ইনি হচ্ছেন জাংকুকের চাচা, জাংকুকের খুব ভালো বন্ধু বলতে পারো, নাম জেহব। কেবিনে ভালো লাগছিল না, তাই এখানে আসলাম। চল খাবি, তোর জন্য খাবার নিয়ে এসেছে ভাবি। জেহব জাংকুককে চেয়ার ঠেলে নিয়ে যায় কেবিনে। কথা নেই বার্তা নেই, এক একটা আকাম করবে আর আমাকে তার খেসারত দিতে হবে, না হয় বাপ একটু বকেছে তাতে কি। আহা ভাবি থামো, আর ওকে খাবারটা দাও। ইনি জিন, যে হচ্ছে জাংকুকের মা, আর নামজন হচ্ছে জাংকুকের বাবা। জিন চোখের পানি মুছে ছেলেকে খাইয়ে দেয়। তোমার আজকাল পেয়ে পেয়ে আরো উচ্ছন্নে যাচ্ছে ছেলেটা। কি যে বলো না ভাবি, একটা মাত্র আমার ভাতিজা, আমি ওকে আদর করব না তো কাকে করব? নিজে তো বিয়ে করলে না, না হলে বুঝতে। থাক ভাবি, আমি খাইয়ে দিচ্ছি জাংকুককে বলে জিনের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে নিজে খাইয়ে দিতে লাগলো জেহব। ভাবি তুমি বাসায় চলে যাও, আমি তো আছি, এখানে মেয়ে মানুষ এলাও না। ওকে, বিকেলে চলে যাব। জেহব পেশায় অর্থোপেডিক্স ডাক্তার, এই হসপিটালের ডিউটি, তাই জাংকুককে এখানে এনেছে এবং জাংকুক তার আন্ডারে আছে, যাতে জাংকুক ভালো চিকিৎসা পেতে পারে। আর এটা হসপিটালে সবাই জানে। জিন চলে গেছে বিকেলে। রাতে জেহব অন্য রোগীদের দেখে জাংকুকের কেবিনে ঢুকে। জাংকুক রাতের খাবারটা খেয়ে নে, তারপর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়। জাংকুক টিভি দেখছিল আর মাথা নাড়িয়ে সম্মতি জানায় জেহবকে। এদিকে জেহব জাংকুককে খাইয়ে নিজের কেবিনে চলে যায়।
পরের দিন জাংকুক আবার সেখানে যায়। আজকেও তো এসেছে, তার সাথে অনেক কথা বলে। জানো, আমার পপ্পি স্যুপ অনেক ভালো রান্না করে, আজকে নিয়ে এলে তোমাকে দিব। ওকে। আচ্ছা তে, তোমার সাথে তোমার পপ্পি থাকে কেন, আর কেউ থাকে না? না, পুপা তো ব্যস্ত, তাই আসে না। কিন্তু তোমার বাবা মা, তারা কবে না ফেরার দেশে চলে গেছে। সরি তে, তোমার বয়স কত? 14। আমি তো মাত্র ক্লাস 8-এ পড়ি। ও আচ্ছা। শোনো না, একটা গল্প শুনবে? এরপর তে গল্প বলতে শুরু করে আর জাংকুক মুগ্ধ হয়ে শুনতে থাকে। এর মধ্যে তের পপ্পি চলে এসেছে। কেবিনে থেকে দেখতে না পেয়ে বাইরে খুঁজতে শুরু করে আর দেখে জাংকুকের সাথে কথা বলতে দেন আয়ু সেদিকে এগিয়ে আসে। হ্যাঁ, তের পপ্পির নাম হচ্ছে আয়ু। তে, কখন থেকে তোকে খুঁজছি, আর তুই এখানে? পপ্পি, শোনো না, এদিকে আসো। এটা হলো আমার নতুন বন্ধু জাংকুক। ও এরকমই বাবা, কিছু মনে করো না। ছি ছি, কি বলছেন? আমার ভালো লাগছে ওর কথা। এরপর জাংকুক আয়ুর সাথে আর কিছুক্ষণ কথা বলে। তে জাংকুককে তার কেবিনে নিয়ে যায়। পপ্পি, তুমি চুপ করে এনেছ? কেন? জাংকুককে দাও একটু। তে, নাম ধরে কেন ডাকছ? ভাইয়া বলো, ও তোমার থেকে বয়সে অনেক বড়। না না, সমস্যা নেই, বলুক। আরে জাংকুক আর তে দুজনকে স্যুপ দে। জাংকুক, খাবারটা মজা না বলো? এভাবে 15টা দিন পের হয়ে যায়। তে জাংকুকের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তে এখন পুরোপুরি সুস্থ, তাই তাকে ছুটি দিয়েছে হসপিটাল কর্তৃপক্ষ। ব্যাগ গুছিয়ে তে যায় জাংকুকের সাথে দেখা করতে, কিন্তু জাংকুক কেবিনে নেই, তাই আশেপাশে খুঁজতে থাকে। অপারেশন থিয়েটারের সামনে জিহবকে বসে থাকতে দেখে তে সেদিকে এগিয়ে যায়। এর আগে দু একবার কথা হয়েছে জিহবের সাথে তে জানে এটা জাংকুকের চাচা। আঙ্কেল, জাংকুক কোথায়? ওর অপারেশন চলছে মা। ও, আমি চলে যাচ্ছি, ছুটি আমার। এটা জাংকুককে দিয়ে দিবেন। ছোট্ট একটা খাতা ধরিয়ে দেয় জিহবকে তে। জিহব তের মাথায় হাত বুলিয়ে দেয়। সে জানে তের বাবা মা নেই। জাংকুকের মুখে শুনেছে সে কথাটি। তে চলে যায়। জিহব বসে থাকে অপারেশন থিয়েটারের সামনে। জিহব অনেক বড় সার্জন, তাই জাংকুকের অপারেশনে নিজে যায়নি, সহ্য করতে পারবে না বলে। বড্ড ভালোবাসে সে ভাতিজাকে, কলেজের টুকরা বলা চলে। 2 দিন কেটে গেছে। এই 2 দিন জাংকুক যন্ত্রণায় ছটফট করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় তে তার সাথে একবারের জন্য দেখা করতে এলো না। মনটা ছটফট করলেও বের হতে পারছে না। যে বাইরে ওষুধ আনতে গিয়েছিল, এইমাত্র কেবিনে ঢুকতেই চাচ্ছ তে আসেনি একবারও। হো, আমি তো বলতেই ভুলে গেছি, তে ছুটি হয়ে গেছে, বাসায় পেরে গেছে মেয়েটা। তোর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তোর অপারেশন চলছিল, তাই আর দেখা করতে পারিনি। এই নে, এটা তোকে দিতে বলেছিল বলে খাতাটা জাংকুকের হাতে দেয়। জাংকুক খাতাটা হাতে নিয়ে খুলে একটা ছেলে আর একটা মেয়ের ছবি আঁকানো। ছেলেটার ছবির নিচে জাংকুক আর মেয়েটার ছবির নিচে তে লেখা আর ছোট্ট একটা চিরকুট। জাংকুক পড়তে শুরু করে। প্রিয় জাংকুক, আমি তো চলে যাব, তুমি আমাকে ভুলে যেও না। আমরা তো ভালো বন্ধু। জানি না আবার কখনো দেখা হবে কি না, তবে তুমি মন দিয়ে পড়াশোনা করবে, তাহলে তোমার বাবা তোমাকে আর বকা দিবে না, আর একদম মুখটা গোমরা করে রাখবে না, সব সময় হাসি খুশি থাকবে। ইতিতে। চিঠিটা পড়ে মাত্র জাংকুক কেঁদে উঠে। জিহব দৌড়ে কাছে আসে জাংকুকের। জাংকুক জিহবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কি হয়েছে বাবা, বল আমাকে। চাচু, তে আমাকে রেখে চলে গেছে। ওকে রিলিজ দিয়েছে, ও এখন সুস্থ, তাই চলে গেছে। না চাচু, তুমি ডেকে এনে দাও চাচু। অজানা এক ভয়ে কেঁপে উঠে ঝোপের মন। তবে কি জাংকুক তার মতোই ভুল করছে? সেও তো এক পিচ্ছি মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু না পাওয়ার যন্ত্রণায় আজও একাদিন কাটাচ্ছে। জাংকুক বাবা, শান্ত হো, আমি দেখছি ব্যাপারটা। না চাচু, তুমি থেকে এনে দাও। জিহপে চোখ দিয়ে টপটপ পানি পড়ছে। সে রাতটা নির্ঘুম কাটলো জাংকুক আর জিহপের। কেটে গেছে 1 সপ্তাহ। জাংকুক দেরি থাকা কেবিনে যায়, সেখানে এখনো নতুন রোগী আসেনি। জাংকুক ঘুরে ঘুরে দেখছে, এখানে তের সাথে সময় কাটানোর কথাগুলো মনে পড়ছে বারে বার। তে একবার বলেছিল, শোনো, তুমি ভালোভাবে মন দিয়ে পড়বে, তাহলে জীবনে বড় কিছু করতে পারবে। ও তাই বুঝিতে? তা তুমি বড় হয়ে কি হতে চাও? অবশ্যই ডাক্তার, কিন্তু আমি যাকে বিয়ে করব তাকে প্রফেসর হতে হবে। কেন? কারণ আমি এক্সপেরিমেন্ট করব, তাকে
তাকে দেখাবো, আর সে পরের দিন গিয়ে তার ছাত্রছাত্রীর কাছে গল্প করবে আমার বউ এটা করেছে সেটা করেছে। ভালো হবে না বলো? জাঙ্কুক নাক টেনে দিয়ে বলে, ওরে পাকনা ভরে রে। কথাগুলো মনে পড়তে জাঙ্কুকের চোখ দিয়ে আবার জল বেরিয়ে পড়লো। জিহব জাঙ্কুককে কোথাও খুঁজে না পেয়ে সে কেবিনে আসে। সে জানে জাঙ্কুক এখানেই আছে। জাঙ্কুক বাবা চল। জাঙ্কুক জিহবকে জড়িয়ে ধরে। চাচ্ছ কোনো খোঁজ পেলে? না রে, হসপিটালে যে ঠিকানাটা দেয়া ছিল সেখানে ওরা নেই। তবে তার দেখা কখনো পাবো না, আর তার অপেক্ষায় থাকতে হবে বুঝি। পুরনো স্মৃতি মনে হতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো জাঙ্কুকে। কোথায় তুমি তে? পেরে এসে দেখো আমি প্রফেসর হয়েছি শুধুমাত্র তোমার জন্য। এই 7টা বছর ধরে তোমাকে কোথায় না খুঁজেছি। অন্যদিকে সুগা গাড়িতে বসে একটা গিটার আর একটা ব্রেসলেটের দিকে তাকিয়ে আছে। মনে পড়ছে অতীতের কথা। সুগা অতীতে ডুব দেয়। রাস্তায় হেলে দুলে হাঁটছে একটা ছেলে, মনে হয় নেশা করেছে। এদিকে গাড়ির হর্ন বাজিয়ে চলছে মেয়েটা, কিন্তু ছেলেটা তালমাটাল হয়ে হাঁটছে আর গান গাইছে। অবশেষে মেয়েটা বিরক্ত হয়ে গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নামতে দেখতে পায় অপর সাইড থেকে একটা গাড়ি আছে। মেয়েটি ছেলেটার হাত ধরে একটানে রাস্তার সাইডে আনতে গিয়ে পড়ে যেতে নিলে ছেলেটি ধরে পেলে, কিন্তু রক্ষার হলো কথায়, দুজনে পড়ে গেল। ভারী কোমরটা আমার একদম শেষ। এই যে শুনছেন, উঠেন প্লিজ। ছেলেটা ওঠার চেষ্টা করলো, পারছে না, কারণ ছেলেটা মাতাল। মেয়েটি কোনোরকম ধাক্কা দিয়ে সাইডে সরিয়ে উঠে দাঁড়ায়। ইস, হাড়গোড় সব ভেঙে গেছে আমার। মেয়েটি ছেলেটাকে ধরে তুলে দাঁড় করায়। বাসা কোথায় আপনার? সামনে একটা 10 তারা বিল্ডিং আছে না, ওটা 4 তলায় 102 নম্বর ফ্ল্যাটে থাকি আমি। ও মাই গড, বলতে পারছে তাই তো বেশি। চলেন আমি দিয়ে আছি বলে ছেলেটাকে ধরে নিয়ে গেল। লিফটে সোজা 4 তলায় গিয়ে দাঁড়ালো। 102 নম্বর প্লেটটা খুঁজে বের করতে বেশি সময় লাগলো না মেয়েটার। চাবি? ছেলেটা পকেট থেকে চাবিটা বের করে দিল। দরজা খুলতে পচা বিশ্রী দুর্গন্ধ নাকে এলো। বাচ্চি, এত পচা গন্ধ! ছেলেটাকে ধরে সোফায় বসিয়ে দিল। সেখানে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। নাম কি আপনার? সুগা। এই যে সুগা সাহেব, আপনি এখানে বসেন, আমি এক্ষুনি আসছি বলে মেয়েটা কিচেনে চলে যায়। সেখানে থাকা খাবারের পচা গন্ধ বের হয়েছে। মেয়েটির নাম হচ্ছে পার্ক জিমিন। প্রি স্কুলে একটা লেবু পেলো, সেটা শরবত করে নিয়ে এলো। নিন, খেয়ে নিন। সুগা খেতে চাইলো না, কিন্তু জিমিন জোর করে খাইয়ে দিল। সুগার এখন একটু নেশাটা কমেছে। সুগা, আপনি কিছু খেয়েছেন? না। আমি কিছু বানিয়ে দিব? না, আমি এখন ঘুমাবো। ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। ওকে, তবে আমি আছি। একটা কথা, আপনি কি এখানেই একা থাকেন? জিমিন বিদায় নিয়ে চলে গেল। পরের দিন সকালে জিমিন আবার এলো। কলিং বেল চাপলো, কিন্তু কোনো লাভ হলো না। দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেল। হাই রাব্বা, কাল রাতে আমি যেমনটা রেখে গেছি তেমনই আছে। ভিতরে প্রবেশ করে দেখলো সুগা সোফায় এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। না চাইতো তাকিয়ে থাকলো জিমিন বেশ কিছুক্ষণ। মুখের উপর পড়া চুলগুলো সরিয়ে দিতে সুগা নড়ে সরে উঠলো। ভয়ে জিমিন ছিটকে দূরে সরে গেল। এদিকে সুগা উল্টো হয়ে আবারও শুয়ে পড়লো। জিমিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুমটা পরিষ্কার করার জন্য লেগে গেল। প্রায় 2 ঘন্টা পরিশ্রম করার পর সে সফল হলো আর চলে গেল কিচেনে সুগার জন্য নাস্তা বানাতে। খাবারের সুবাস নাকে আসতে সুগার ঘুমটা ভেঙে গেল। উঠে সে অবাক, সে কোথায় আছে বুঝতে পারছে না। কিচেন থেকে একটা শব্দ আসছে শুনে সেদিকে চলে গেল। আপনি? উঠে গেছেন? হাত মুখ ধুয়ে নিন, আমি নাস্তা বানিয়েছি। সুগা কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। নাস্তার টেবিলে জিমি সুগার জন্য ওয়েট করছে। সুগা আসতে জিমি তাকে নাস্তা দেয়। কেমন লোক আপনি, দরজাটা বন্ধ করেননি? যদি চোর আসতো? হুঁশে ছিলাম না আমি বলে গিয়েছিলাম। যাই হোক, দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। নেশা কেন করেছিলেন কাল রাতে? ওই যে বন্ধুর সাথে গিয়েছিলাম, তাই আর কি, একটু বেশি খেয়ে ফেলেছি। তার মানে খাওয়ার অভ্যেস আছে? মনে ব্যথা থাকলে না চাইতেও খেতে হয়। তাই বুঝি? এত কষ্ট আপনার? আরেকদিন শুনবো। এখন আমার একটা কাজ আছে, আমাকে যেতে হবে মিস্টার সুগা। ওকে। আমি আবার আসলে কি রাগ করবেন সুগা? না, আসতে পারেন, এমনিতেও আমি একা নিঃসঙ্গ মানুষ। ওকে বাই। এই বলে এদিকে জিমিন বেরিয়ে যায়। সুগা নাস্তা শেষ করে একটা সিগারেট ধরায়। কোন পাগল মেয়ে কে জানে,
একদিন পর জিমিন আবারও আসে। কলিং বেলের শব্দ শুনে সুগা দরজাটা খুলে দেয়। আসবো? হ্যাঁ আসে। সুগা গিটার নাড়াচাড়া করছিল। আপনি গান গাইতে পারেন? মাঝে মাঝে ট্রাই করি। একটু গাইবেন? সুগা একটা হাসি দিয়ে গান গাইতে শুরু করে। কে দূরে থাকে, তেমন একটা মিশে না। তবে জিমিনকে সুগার ভালো লেগেছে। মেয়েটার কথায় জাদু আছে মনে হয়। তাই তো জিমিনের সব কথা শুনছে আর রেখে বেরও করে দিচ্ছে না জিমিনকে। আপনার কণ্ঠটা অনেক মিষ্টি, ভবিষ্যতে গায়ক হবেন। ইচ্ছে ছিল শিল্পী হওয়ার, কিন্তু এখন আর নেই। কেন? এমনি ব্যর্থ জীবন। কিছু মনে না করলে শেয়ার করতে পারে। সুগা একটা সিগারেট বের করে মুখে নেয়। লাইটার খুঁজছে, সেটা থেকে জিমি লাইটারটা সরিয়ে নেয় আর সুগা সিগারেটটা মুখ থেকে কেড়ে নেয়। বিনিময়ে একটা ললিপপ ধরিয়ে দেয় সুগাকে। এটা খাবেন, সিগারেট না। সিগারেটের ধোঁয়া একদম সহ্য হয় না আমার। জিমিনের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে বিনা মেঘে বজ্রপাত হয়ে যেত, কিন্তু না, সুগা মুস্কি আসে একটু। এবার বলুন। আমার বয়স 19, কিন্তু জানো আমার একটা বোন হয়েছে, তার বয়স মাত্র 3 দিন। হোয়াট? তাও আবার সৎ বোন। আমার মা মারা যাওয়ার পর এক মহিলার সাথে আমার বাবা রিলেশনে জড়ায় আর তাকে বিয়ে করেছে, আর সে এসে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মানে তার আমাকে পছন্দ না, তাই আমি এখন এই ফ্ল্যাটে থাকি। আমি শুনেছি আমার বোন হয়েছে একটা, আমি এখনো তার চেহারাটাই দেখতে পাইনি। এতটা হতভাগা আমি। মন খারাপ করবেন না সুগা, আপনার তো মা মারা গেছে আর আমার মা বাবা তো থেকেই নেই। দুজনে বিজনেস নিয়ে এতটা ব্যস্ত যে তার একটা মেয়ে আছে সেটাই ভুলে গেছে। আমিও একা থাকি, কিন্তু মেড সার্ভেন্ট আছে, তারা দেখাশোনা করে আমার। সুগা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আপনার বাবা তো আপনার খোঁজ নেই, আমার তো সে কপালও নেই। শুনেন, আপনি রাগ করে না থেকে বোনকে দেখে আসেন, দেখবেন ওকে দেখলে আপনার ভালো লাগবে। জিমির কথার মাঝে সুগার ফোনে কল এলো। অ্যাকচুয়ালি সুগার বাবা সুবিন কল করেছে। সুগা তার বাবার সাথে কথা শেষ করে। কি বলল? হসপিটালে যেতে বলেছে। আপনার বাবা আপনাকে অনেক ভালোবাসে সুগা। জানি আমি। আপনি হয়তো আপনার নতুন মাকে মানতে পারেননি মন থেকে, তাই না? একটু মেরে নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আজকে আসি, কাল দেখা হবে। ওকে। কেটে গেছে 1 সপ্তাহ। সুগা জিমিনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। দুজনের মধ্যে কথা হলেও সুগা এখনো জিমিনের নামটাও জানে না। এদিকে সুগার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে জিমিন। কলিং বেল বাজলো, সুগা দরজা খুলছে না। তখন একটা বয়স্ক মহিলা জিমিনের উদ্দেশ্যে বলল, এই ফ্ল্যাটে যে থাকে সে বাসায় নেই, সকালে বের হয়েছে। ও আচ্ছা। জিমিন চলে যাবে, তাই সুগার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছে। সুগার জন্য একটা নতুন গিটার আর একটা ব্রেসলেট উপহার এনেছে। নিজ হাতে দিতে চেয়েছিল, কিন্তু সুগার নেই দেখে সেগুলো সুগার দরজার সামনে রেখে চলে যায় জিমিন। আর ব্যাগ থেকে খাতা কলম বের করে একটা চিরকুট লিখে দরজার সামনে এদিকে রেখে যায়। এদিকে ফ্লাইটের সময় হয়ে গেছে, তার ফিরতে হবে নিজ গন্তব্যে। বিকেলে সুগার বাসায় ফিরে দরজার সামনে এগুলো দেখে আশেপাশে তাকায়, কাউকে দেখতেই পেল না। দরজা খুলে ভিতরে গিয়ে চিরকুটটা খুললো। ডিয়ার সুগা, আমি চলে যাচ্ছি শেষবারের মতো। দেখা করতে এসেছিলাম, কিন্তু আমার কপাল খারাপ, তাই দেখা হলো না। গিটারটা আপনার জন্য, আর ব্রেসলেটটা গ্রহণ করলে খুশি হব। আপনি যখন চিঠিটা হাতে পাবে তখন হয়তো আমি অনেক দূরে থাকবো। দোয়া করে ভালো থাকেন, আর পারলে আপনার নতুন মাকে ক্ষমা করে একসাথে থাকার চেষ্টা করবেন। আপনার কণ্ঠটা অনেক সুন্দর, চেষ্টা করে যান, একদিন হয়তো অনেক বড় গায়ক হবেন। আর আপনার গানগুলো বরাবরই আমার প্রিয়। এতে নাম না জানা অজানা অতিথি। চিরকুটটা পড়ে সুগার অন্তরাত্মা কেঁপে ওঠে। হাজার কষ্টের মাঝে এক ভালো লাগা হয়ে উঠেছিল মেয়েটার প্রতি। সেও তাকে একা করে দিয়ে চলে গেল। কেঁপে উঠে সুগা। মেয়েটার নামটা জানা হলো না, এখন কোথায় খুঁজবে তাকে? বর্তমান অতীতের কথা মনে করে এদিকে ডুমে কেঁদে উঠে সুগা। ওর বডিগার্ড মিস্টার লিও সুগাকে জড়িয়ে ধরে। সুগা, প্লিজ কেঁদো না। মিস্টার লিও সুগার বডিগার্ড হলেও বাবার বয়সী সুগার অতীত সম্পর্কে জানে। সে সুগার সাথে কোথায় না কোথায় খুঁজেছে মেয়েটাকে। কোথায় খুঁজবো তাকে বলেন মিস্টার লি? সত্যিকারের ভালোবাসা থাকলে একদিন ঠিকই খুঁজে পাবে। তাকে দেখিয়ে নিও, তাই যেন হয়। আমি না হয় তার অপেক্ষায় আছি, সে কি আছে আমার অপেক্ষায়? এখন কেঁদো না সুগা। ওকে বেশ, গাড়ি সুচির স্কুলের সামনে নিয়ে যাও। ওকে স্যার। সুচি সুগার বোন, যার বয়স এখন 7 বছর। সেদিন জিমিনের চিঠিতে লেখা কথা অনুযায়ী সুগা হসপিটালে যায় তার বোনকে দেখতে, কিন্তু তার সৎ মা লিসা তার সাথে খারাপ আচরণ করে, এমনকি মেয়েটাকে কোলে নিতে দেয় না। এভাবে
এভাবে 3টা বছর পার হয়ে যায়। সুগা নিয়মিত ওই বাসায় গেলেও এদিকে লিসা তাকে অপমান করে বের করে দেয়। 3 বছর পর সুচির হাতে ফুটা ধরা পড়ে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। তখন সুবিন এদিকে ব্যবসার কাজে লন্ডনে ছিল। সুগার প্রথম গান রিলিজ হয়েছে, তেমন একটা জনপ্রিয় হয়নি। সে এদিকে সুচির কথা শুনে ছুটে যায় আর হসপিটালে ভর্তি করে দ্রুত হার্টের ব্যবস্থা করে। প্রথম উপার্জনের টাকা পুরোটা সুচির চিকিৎসার জন্য দিয়ে দেয়। তখন থেকে লিসা ক্ষমা চায় সুগার কাছে। এরপর থেকে ওরা এক বাসায় থাকে। লিসা এখন সুগাকে চোখে হারায় আর সুচি সে ভাইয়া বলতে পাগল। গেটের বাইরে বেরিয়ে সুগাকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে আসে সুচি। ভাইয়া! সুগা কোলে নেই সুচিকে। তা কি খাবে আমার পিচ্ছি পরিটা? আইসক্রিম। ওকে, চলো আমার গাড়িতে, আমরা বসি, আর মিস্টার লিও আঙ্কেল আইসক্রিম এনে দিবে। মিস্টার লিও আইসক্রিম আনতে চলে যায় আর সুগা গল্পে মেতে ওঠে সুচির সাথে। এত পূর্ণতার মাঝেও একটা অপূর্ণতা থেকেই যায়। সুগা চোখ বন্ধ করে আর মনে মনে বলে, সব ঠিকঠাকই চলছে, শুধু মাঝখান থেকে তোমাকে হারিয়ে ফেললাম অচেনা পাখি। মিস্টার লিও আইসক্রিম নিয়ে এলে ওরা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে বিছানার উপরে এসে 56 ইঞ্চি এলইডি স্ক্রিনে তাকে সুগার র্যাপ গান শুনছে জিমিন। দৃষ্টি তার একদম টিভির দিকে, পলক পড়ছে না। পাশ ফিরে টিকিটের দিকে তাকালো জিমিন। হ্যাঁ, সুগার সোলো কনসার্ট, তাই টিকিট কিনে এনেছে। সে এই 7 বছরে অনেক কিছু পাল্টে গেলেও পাল্টায়নি জিমিন। ইচ্ছে ছিল মডেল হওয়ার, কিন্তু বাবা মার ইচ্ছে মেয়ে তাদের বিজনেস দেখাশোনা করবে, যেটাতে জিমিনের একদমই মত নেই। তাই মডেলিং কোর্স শেষ করেও মডেল হয়নি। বর্তমান বাসায় বেকার জীবন কাটাচ্ছে। পৈতৃক সম্পর্কে বাবা মার একমাত্র সন্তান হতে বাবার বাড়ি গাড়ি ব্যবসার সম্পত্তি সব তার, তাহলে সে কেন কাজ করবে? বাবার উপর জিদ দেখিয়ে ঘুরে বেড়ায় আর ঘুমায়। এক মুহূর্তের জন্য সুগাকে ভুলতে পারেনি সে। ইচ্ছে করলে যখন তখন সুগার কাছে যেতে পারত, কিন্তু যায়নি। এক বুক চাপা কষ্ট আর অভিমান নিয়ে বসে আছে। যে ছেলের সাথে 1 সপ্তাহ কাটালো সে কিনা একবারের জন্য তার নামটা জানতে চাইলো না। তার মানে সুগার মনে জিমিনার কোনো অস্তিত্বই নেই, এটা ভেবে পেরাও হয়নি সিওলে। আরে বেচারি জিমিন যদি জানতো সুগার হাল, তাহলে তার থেকেও কষ্ট বেশি পেত তার। পরের দিন সুগা ভূষণের উদ্দেশ্যে রওনা দেয়। একদিন রেস্ট নেওয়ার পর পরের দিন তার প্রোগ্রাম। ভূষণে পৌঁছানোর পর তাকে একটা ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। সেখানে তাকে ফ্যামিলি সম্পর্কে আর তার গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করা হলে সুগা ফ্যামিলি সম্পর্কে বললেও ব্যক্তিগত বিষয়ে কিছু বলে না, শুধু জানায় আজও তার অপেক্ষায় আছে। জিমিন ইন্টারভিউটা মনোযোগ দিয়ে দেখে। তার মানে সুগার গার্লফ্রেন্ড আছে যাকে সে প্রকাশ্যে আনতে চাইছে না। অজান্তে চোখে পানি চলে আসে জিমিনের। বিয়ে করবে না বলে বহুবার 3য় বিশ্বযুদ্ধ হয়েছে তার বাবা মায়ের সাথে, শুধু আজও সুগার অপেক্ষায় আছে। তবে সুগার হয়তো মনেই নেই তার কথা। সুগার এত বড় সিঙ্গার হয়ে গেছে যে ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। পরের দিন সুগার কনসার্টে পৌঁছে যায় জিমিন। একটা গান শেষ করে আরেকটা গান গাইতে শুরু করছে। লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তার সবাই ইয়ঙ্গি বলে চিৎকার করছে। হঠাৎ জিমিনের একটা কল আসায় সে উঠে দাঁড়ায়। ওখানে অনেক শব্দ, তাই একটু দূরে যাবে ভেবে ভিড় টেলে বের হয়। এদিকে সুগা গান থামিয়ে একদর দেয়। প্রথমে দর্শক বুঝতে না পারলেও পরে বুঝতে পারে সুগা স্টেজ থেকে নেমে গেছে। মিস্টার লিও সুগার পিছনে ছুটে। এই যে শোনো, পরিচিত কণ্ঠে ঘুরে দাঁড়ায় জিমিন। সুগা কিছু না বলে সোজা জিমিনকে জড়িয়ে ধরে। হাঁপাচ্ছে সে। এদিকে সবাই সেদিকে ছুটে আছে। বডিগার্ড আর প্রশাসনের লোক উত্তাল জনতাকে থামাতে পারছে না। সুগা পরিস্থিতি বুঝতে পেরে জিমিনের হাত ধরে দে এক দৌড় আর একটা পুরাতন বাড়িতে ঢুকে পড়ে। মিস্টার লিওকে কল করে বলে প্রোগ্রাম কাল করবে। পরিস্থিতি যেন সে সামলে নেয়। এদিকে জিমিন ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। শোনো মেয়ে, পালানোর চেষ্টা করবে না একদম। এতদিন কোথায় ছিলে, কত খুঁজেছি তোমাকে জানো? বলে পুনরায় জড়িয়ে ধরে। কেঁপে উঠে জিমিন। সুগা তাকে চিনতে পেরেছে, মনে রেখেছে। সে খুশিতে চোখে পানি চলে আসে। প্লিজ এখন এখান থেকে চলো, পালাতে হবে। পরিস্থিতি ভালো না, যে কোনো সময় পাবলিকের মুখোমুখি হতে হবে। সেটা ভালো হবে না আমাদের জন্য। প্রোগ্রাম পেলে এসেছি, বুঝতে তো পারছো। জিমিন দেরি না করে ড্রাইভারকে ফোন লাগালো আর বলল পুরাতন বাড়িটির সামনে আসতে। 2 মিনিটের মাথায় চলে এলো। জিমিন পকেট থেকে একটা মাস্ক বের করে দিল সুগাকে। সুগা সেটা মুখে লাগিয়ে জিমিনের সাথে গাড়িতে বসে পড়লো। ড্রাইভার,
সোজা বাসায় চলো। সুগার জিমিনের হাত ধরে বসে আছে, কেন যেন ছেড়ে দিলে যেন আবার পালিয়ে যাবে। এদিকে মিস্টার লিও জনতাকে থামাতে হিমশিম খাচ্ছে। মিস্টার লিও স্টেজে উঠে মাইক দিয়ে ঘোষণা দিল, প্রোগ্রাম আগামীকাল হবে। মিনি ইয়ঙ্গি সেটা জানিয়েছে, সে অসুস্থ হয়ে পড়েছে। এমন অবস্থায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো, কারণ সবাই জানে ইয়ঙ্গি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে স্টেজে। সকল ভক্তরাই বাসা ফিরে গেল। কি হলো, হঠাৎ সুগা স্টেজ থেকে পালালো কেন? বাকি বডিগার্ডরা মাথা নাড়ালো, যার অর্থ তারাও জানে না। সুগা বাবা কোথায় আছো? আপনারা হোস্টেলে ফিরে যান, আমি যেখানে আছি নিরাপদে আছি, চিন্তা করবেন না, কাল সময় মতো উপস্থিত হব। বলে কলটা কেটে দিল সুগা। জিমিন অবাক দৃষ্টিতে দেখছে সুগাকে। গাড়ি এসে থামলো জিমিনের বাসার গেটের ভিতরে। নামেন। এটা তোমার বাড়ি? তার মানে তুমি ভূষণের মেয়ে? আসেন ভিতরে বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আছি সুগা। বলে জিমিন যেতে চাইলে সুগা জিমিনের হাত ধরে একটানে নিজের কোলে বসিয়ে দেয়। কোথাও যেতে হবে না, আমার কাছেই থাকো, আমি তৃষ্ণার্ত। তবে সেটা পানির না, তোমার। আমার নাম না জানা অতিথি। কি করছেন সুগা? ছাড়েন। ছাড়ার জন্য ধরে নিত, সারা জীবনের জন্য ধরে রাখতে চাই আমার নাম না জানা অতিথিকে। কখনো তো নামটা জানতে চাননি। সেটা সবচেয়ে বড় ভুল আমার, তাই তো এত কষ্ট পেতে হয়েছে 7টা বছর। ছাড়েন, আমার কেমন জানি লাগছে। সুগার শক্ত করে ধরে জিমিনারকে। কেমন লাগছে? জানি না। আমি তোমার সাথে থাকতে চাই। কেন? জানি না। জিমিন সুগাকে ধাক্কা দিয়ে উঠে যায় আর এক গ্লাস পানি নিয়ে ফিরে আসে। সুগা পানিটা খেয়ে জিমিনের সাথে উপরে চলে যায়। জিমিন সুগাকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে আলমারি থেকে একটা টি শার্ট বের করে আনে। সুগা বের হতে সেটা সুগাকে ছড়িয়ে দেয়। নেন, এটা পরে নেন। আমার গায়ে আপনার হয়তো একটু ছোট হবে, কিছু করার নেই। গাড়িটা ঘামে ভিজে গেছে কি না। এত কেয়ার কেন করো? দেখলাম তাই দিলাম। তোমার নামটা এখনো জানা হলো না। ওইটা না জানাই থাক, আমি নিচে যাচ্ছি, আপনি আসেন, আমি খাবার দিচ্ছি, কেমন? সুগা মাথা নাড়ালো, রুমটার চারপাশে তাকালো। সুগার অনেকগুলো ছবি দেয়ালে টাঙানো আছে। পাশে জিমিনের একটা বড় ছবি, যেটা হাতে কেউ এঁকেছে। নিচে বড় করে লেখা পার্ক জিমিন। সুগার মুখে হাসি ফুটে ওঠে। পার্ক জিমিন? সুগা নিচে এলে জিমিন তাকে খাবার এগিয়ে দেয়। এখনো বিয়ে করনি কেন জিমিন? জিমিন অবাক হয় সুগার মুখে নিজের নাম শুনে। আপনি আমার নাম জানলেন কি করে? এটা আমার প্রশ্নের আনসার না। করব, পাত্র খুঁজছি। তাই নাকি? না আমাকে ভালোবাসো? মোটেও না। তোমার রুমের দেওয়ালে আমার ছবি ঝুলছে জিমিন। তো অন্য মেয়েদের মতো আমি আপনার ফ্রেন্ড? সিরিয়াসলি? সুগা খাওয়া বাদ দিয়ে একটানে জিমিনকে নিজের কাছে নিয়ে আসে, কোমরটা শক্ত করে ধরে। সত্যিটা বলে দাও জিমিন। জিমিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। সুগা উঠে জিমিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর নিজের ঠোঁট দিয়ে জিমিনের ঠোঁট চেপে ধরে। জিমিন ফ্রিজ হয়ে যায়। সুগা জিমিনের ঠোঁটে কিস করে চলেছে। দম বন্ধ হয়ে যাচ্ছে এদিকে জিমিনের। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সুগাকে। জিমিন হাঁপাতে হাঁপাতে বলল, কে করছেন সুগা? সরি জিমিন। নীরবতা নেমে আসে সেখানে। রাতে সুগাকে একটা রুম দেখিয়ে দেয় জিমিন আর নিজে চলে যায় নিজের রুমে। জিমিনের যে ভালো লাগেনি তা না, সুগাকে ভালোবাসে সে, কিন্তু হঠাৎ এমন পরিস্থিতি সামাল দিতে পারছে না। সুগাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না ভেবে পাচ্ছে না। এটা তো বুঝে গেছে সুগা জিমিনকে ভালোবাসে। পরের দিন সকালে কলিং বেলের শব্দ পেয়ে জিমিন দরজা খুলে। পার্সেল এসেছে, সেটা রিসিভ করে ভিতরে আসতে দেখে সুগা সিঁড়ি দিয়ে নামছে। সুগা, এটা আপনার জন্য। কি এটা? এটা একটা শার্ট আর প্যান্ট আছে, আজকের প্রোগ্রামে এটা পরে যাবেন, খুশি হব। সুগা মুস্কি হাসে। তুমি দিলে কিভাবে? আমি না। থাক, হয়েছে। পড়তে ইচ্ছে হলে পড়বে, না হলে নাই। তুমি দিয়েছ আর আমি পরবো না, তা কি করে হয়? আরো কিছু দিয়েছিলাম, সেগুলো কখনো ইউজ করেননি। সুগা কিছু না বলে মুস্কি আসে। প্রোগ্রামে যাওয়ার আগে সুগা জিমিনের দেওয়া শার্ট প্যান্ট পরে রেডি হয়। কালো রঙের শার্ট প্যান্ট। জিমিনও কালো ড্রেস পরেছে। কনসার্ট শেষ করে সুগা মাইকটা হাতে নেয় আর সবার উদ্দেশ্যে বলে, হে আর্মি, তোমরা জানতে চেয়েছিলে আমার গার্লফ্রেন্ড সম্পর্কে, আজ বলছি, পেয়ে গেছি আমি তাকে। এই যে গিটারটা, তার দেওয়া উপহার, যেটা আমি কখনো ইউজ করিনি, তাও ভয়ে যদি তারটা ছিঁড়ে যায়। এই যে ব্রেসলেটটা, এটা তার দেওয়া উপহার, খুব ভালোবাসি তাকে। স্টেজে দেখে নিচ্ছি পার্ক জিমিনকে। জিমিন লজ্জা পায়। সুগা লিওকে ইশারা দিতে সে জিমিনকে স্টেজে নিয়ে আসে। সুগা হাঁটু গেড়ে বসে পড়ে। জিমিন, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? অবাক হয় জিমিন। তার
সবাই মাথা নেড়ে সম্মতি জানায়। কোটি কোটি মেয়ের মন ভেঙে যায়। এদিকে লাইভও চলছিল। জিমিনের বাবা কাই আর মা জেনিও লাইভটা দেখেছে। আচ্ছা, এই জন্য জিমিন বিয়ে করতে রাজি হচ্ছিল না। সোগা পকেট থেকে একটা আংটি বের করে আর জিমিনকে পরিয়ে দেয়, সাথে সাথে জড়িয়ে ধরে। বাড়ি ফিরে সোগা জিমিনের বাবা মা আর নিজের বাবা মায়ের সাথে কথা বলে তারা বিয়ের ডেটটা ফিক্স করে। কাই সোগাকে চেনে, মেয়ের জামাই বানাতে তার কোনো আপত্তি নেই। সিওলে গিয়ে বিয়ে হবে, তোমাকে এখানে একা রাখা যাবে না। তোমার বাবা মা সিওলে ফিরবে। ওকে সুগা। আর কি, জিমিন সুগার সাথে সিওলে ফিরে আসে। সুগাদের বাসায় জিমিনকে সোভিন আর এদিকে লিসার খুব পছন্দ হয়েছে। সুজিত জিমিন আসার পর থেকে তার পিছুই ছাড়ছে না। জিমিনও খুশি। এদিকে এক সপ্তাহ কলেজের কাজে বাইরে থেকে ফিরে জাংকুক আজকেই কলেজে এসেছে। সব মেয়েদের ক্রাশ বললেও চলে। এক সপ্তাহ মন মরা হয়ে থাকলেও আজ হাসি ফুটে উঠেছে কিছু মেয়ের মুখে। এক্সকিউজ মি, জাংকুক ফোনে কথা বলছিল। পরিচিত কণ্ঠ মনে হতে চট করে পিছনে তাকালো। সেই পরিচিত মুখ, সেই মিষ্টি কণ্ঠ, শুধু অনেকটা বড় হয়ে গেছে মেয়েটা। হ্যাঁ, এটাই তে। আরে, আপনাকে চেনা চেনা লাগছে। তে? কিন্তু আপনার নামটা মনে হচ্ছে কোথাও দেখেছি। ও, মনে পড়েছে, হসপিটালে। হ্যাঁ, আমি জাংকুক। আরে জাংকুক, তুমি এখনো কলেজে পড়ছো? সেট, ভেরি সেট। তোমাকে তো আমি বলেছিলাম একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করতে। কথাটাতে জাংকুককে থাপড়ে বলে। জাংকুক তো শুধু অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে, আর বিশ্বাস হচ্ছে না। তখনই কিছু মেয়ে এসে ডেকে বলল, আরে পাগল, উনি আমাদের ইংরেজি প্রফেসর জন জাংকুক। সাথে সাথে তের মুখের হাসি উধাও হয়ে গেল। সরি স্যার। টেকে আর পাইকে তে দৌড় দিয়ে সেখান থেকে ছুটে পালালো। জাংকুকের এতক্ষণে হুঁশ ফিরেছে। জাংকুক মেয়েগুলো দিকে রাগে দৃষ্টিতে তাকালো। ততক্ষণে তেকে আর আশেপাশে দেখা যাচ্ছে না। মেয়েগুলো চলে গেল। জাংকুক নিজের চেম্বারের দিকে চলে গেল। এদিকে ক্লাসরুমের কোথাও দেখতে পেল না জাংকুক তেকে। তার হিসেব অনুযায়ী তে এবার অনার্স দ্বিতীয় বর্ষে থাকার কথা, কিন্তু তেটা এখন এই ভার্সিটিতে দ্বিতীয় বর্ষে নেই। প্রতিদিনের মতো আজও জাংকুক প্যাকাশি মুখ নিয়ে বাসায় ফিরল। নামজুন সাহেব সোফায় বসেছিল। ছেলের এমন পরিস্থিতির জন্য নিজেকে দায়ী করলো নামজুন। কেমন চুপচাপ হয়ে গেছে। বিয়ের কথা তো বলা যায় না, ভাঙচুর শুরু করে জাংকুক। পরের দিন জাংকুক ভার্সিটিতে পৌঁছাতে মাথাটাকে দেখতে পায়। এক মুহূর্ত দেরি না করে পিএমকে দিয়ে ডেকে ডাকিয়ে আনে। তে চেম্বারে ঢুকতে এদিকে জাংকুক দরজাটা লাগিয়ে দেয়। আর দরজা বন্ধ করলেন কেন? আই এম সরি স্যার, আমি জানতাম না আপনি প্রফেসর। জাংকুক কিছু না বলে সোজা গিয়ে থেকে জড়িয়ে ধরে। এতদিন কোথায় ছিলে তে? কোথায় না কোথায় খুঁজেছি তোমাকে, পাইনি। আর হসপিটালে দেওয়া ঠিকানায় কতবার গিয়েছি, তাও পাইনি। কোথায় ছিলেটা তুমি? এদিকে যে ফ্রিজে দাঁড়িয়ে আছে। মানেটা কি স্যার? তুমি সেদিন আমার সাথে দেখা না করে কেন চলে গিয়েছিলে তে? আর এতদিন কোথায় ছিলে? তে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় জাংকুককে। স্যার, আমি ভূষণে ছিলাম পুপির সাথে। এই কলেজে অ্যাডমিশন নিয়ে এসেছি। 2 বছর লেট কেন তে? সে অনেক কথা, অন্য আরেকদিন বলবো। এখন আমি যাই। কেউ চলে আসবে আর খারাপ ভাববে আমাকে। ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না তে। আপনি এখনো মনে রেখেছেন আমাকে? আপনি করে বলছে কেন তে? এখন আমি বড় হয়েছি আর আপনি আমার টিচার, ভুলে যাবেন না। তাতে আমার কিছু যায় আসে না তে। আমার তোমাকেই চাই। আজ তোমার অপেক্ষায় বসে আছি তে। চোখ বড় বড় করে তাকায় জাংকুকের দিকে। মানে কি স্যার? ভালোবাসি তোমায়। হোয়াট? কবে থেকে? যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে। লাইক সিরিয়াসলি? 14 বছরের মেয়ের প্রেমে কে পড়ে ভাই? আমি পড়েছি। আমি যাচ্ছি স্যার বলে বের হতে গেলে জাংকুক তের হাতটা ধরে। জাংকুক থেকে কাছে টেনে জড়িয়ে ধরে। তে জাংকুককে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। ও গড, এ কোথায় এসে পড়লাম আমি? কোথায় পালাবে তে? ধরা তো তোমাকে দিতেই হবে। একবার যখন পেয়েছি তাহলে আর ছাড়ছি না।
বিকেলে জাঙ্কুক বাসায় ফিরল। আজ তার মুখ বিষণ্ণ দেখাচ্ছে না। রাতে খাবার টেবিলে জিন সব জিনিসপত্র একটু জোরে আশ্রয় ফেলছে। নামজুন সাহেব টেবিলে বসেছিল। জাঙ্কুক আর জিওপ আসলো। ভাইয়া, কি হয়েছে? বাবুকে কিছু বলেছ? ভাবি এমন রাগ দেখাচ্ছে কেন? আমার কি অত সাহস আছে নাকি যে তাকে কিছু বলবো? তাহলে নিন, সবাই খেয়ে নিন। পেয়েছেন তো বিনা পয়সার দাসী বান্দি। সব একা একা করবো আর আপনারা শুধু গিলবেন। ভাবি, তুমি একা কোথায়? বাসায় এত কাজের লোক আছে। এ হলেন আরেকজন। বলে সব কাজ যদি কাজের লোক দিয়ে হতো তাহলে তোমার ভাইকে বিয়ে না করালেই পারতে। কাজের লোক রাখতে, তারা রান্না করতো আর 2 বেলা ভাত খেতে। আহা জিনু, থামো। এই তুমি একদম কথা বলবে না বলে দিচ্ছি। ভাই তো একটা সন্ন্যাসী হয়েছে, সাথে আমার ছেলেটাকেও। মা থামবে? কেন থামবো? তোর চাচা তো বুড়ো হয়ে গেল, তাও বিয়ে করলো না। আর তুই কি শুরু করলি বলতো? মা, আমি কি বলেছি আমি বিয়ে করব না? তা কবে করবি? বয়স কি কম হলো? মা প্লিজ খেতে দাও। তাকে যখন একবার পেয়েছি তাহলে আমার বউ করেই ছাড়বো। হোয়াট? কে? এদিকে নামজুন জিহব সবাই একসাথে বলে উঠলো। যার অপেক্ষায় এতদিন ছিলাম। কে সে? নাম কি? ঠিকানা দে, কালো যাবো বিয়ের প্রস্তাব নিয়ে। আবারও শুরু হয়ে গেল, তাই না? সময় হলে আমি তোমাদের বলবো। তে ওকে পেয়ে গেছে চাচ্ছ। পরের দিন জাঙ্কুক কলেজে প্রবেশ করতে দেখলো তে একটা ছেলের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছে। দেখে তো তার মেজাজ খারাপ হয়ে গেল। এদিকে পিয়ন দিয়ে তেকে জাঙ্কুকের কেবিনে পাঠালো। তে আসতে জাঙ্কুক থেকে হেসকা দান দিল। কি করছেন তাকে? ছাড়ুন স্যার। ও, আমি ধরলে অসুবিধা, আর ছেলেদের গা ঘেঁষে যখন হাসাহাসি করো তখন কিছু হয় না। আমি আবার কার গা ঘেঁষাঘেঁষি করলাম? কেন বগমে? আপনি কি জেলাস স্যার? আমি কেন জেলাস হতে যাবো তে? কেমন যেন পুরো পুরো গন্ধ পাচ্ছি। মোটেও না। এই বলে থেকে ছেড়ে দিয়ে জাঙ্কুক। তাহলে আমাকে কেন ডেকে এনেছেন স্যার? এমনি দেখতে ইচ্ছে হলো তাই। ও আচ্ছা, দেখা শেষ। তাহলে আমি যাচ্ছি। ছেলেদের কাছ থেকে 10 হাত দূরে থাকবে, মনে যেন থাকে। আপনার কথা কেন শুনবো? জাঙ্কুক একটারে থেকে নিজের কাছে এনে অধর অধর মিলিয়ে দেয়। তে চোখ বড় বড় হয়ে যায়। জাঙ্কুক ছাড়লো না তেকে। তে ছাড়াবার জন্য ছটপট করছে। অবশেষে জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। এরপর এর থেকে ভয়ঙ্কর কিছু হবে। তে তখন রাগ দেখিয়ে চলে যায়। কলেজ শেষে তে, কিম জিয়ন আর এদিকে মিনা বাসায় ফিরছিল। তে কলেজে এসে এদের সাথে প্রথম পরিচিত হয়েছে। জাঙ্কুক থেকে ডাকছে তার গাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তে যাবে না। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তেকে এক প্রকার জোর করে গাড়িতে তোলে। এদিকে জিয়ন আর মিনা অবাক হয়ে তাকিয়ে আছে। কিম জিয়ন, মিনা, তে আমার রিলেটিভ। এত অবাক হওয়ার কিছু নেই। ওকে আমি বাসায় পৌঁছে দিব, তোমরা বাসায় যাও। ওকে স্যার। ওরা চলে যেতে জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয় তে ছটপট করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তে দেখলো গাড়ি অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। গাড়ি থামান। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চুপচাপ বসে থাকো। না, পুপি টেনশন করবে। আমি সময় মতো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। এই বলে গাড়ি জোরে চালায় জাঙ্কুক। গাড়ি এনে থামায় একটা নদীর পাড়ে। নামতে তে নামতেই তার মনটা খুশি হয়ে যায়। ওয়াও, অনেক সুন্দর জায়গা। থ্যাংক ইউ স্যার। তে এদিকে এসে বসো। তে এসে বসলো। জাঙ্কুকও বসলো তের পাশে। এতদিন কোথায় ছিলে তে? তের হাসি খুশি মুখটা ফ্যাকাশে হয়ে যায় এক নিমিষে। বলো তে, 7টা বছর কোথায় না কোথায় খুঁজেছি তোমাকে। আমার বাবা মা মারা যায় 2 বছর বয়সে। তখন পুপ্পি আমাকে মানুষ করেছে। পুপা আমার বাবার সম্পত্তি থেকে পুপ্পিকে বিয়ে করে, কিন্তু বাবা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। এই নিয়ে পুপা আর পুপ্পির মধ্যে প্রায় ঝামেলা হতো। আমি যখন বুঝতে পারলাম সম্পত্তির জন্য ফুপা পুপ্পিকে মারধর করে, তখন সম্পত্তি ফুপাকে দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সেটা আর হলো না। এদিকে পুপ্পির কিছুতে বাচ্চা কনসেপ্ট করছিল না। পুপা চাইছিল একটা বাচ্চা হোক। আমি যখন এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলাম, তখন থেকে ফুপা কেমন করে যেন আমাকে দেখতো, বাজেভাবে টাচ করতো, কিন্তু আমি ভয়ে পুপিকে বলতে পারতাম না। এভাবে কেটে যায় 1টা বছর। ফুপা একদিন রাতে আমার রুমে আসে
আমি ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠি। পুপি দৌড়ে আসে। আমার রুমে পুপাকে দেখে তার বোঝার আর কিছু বাকি নেই। পুপি পুলিশকে কল করে। পুপা পালিয়ে যায় আর অনবরত ফোন দিয়ে পুপিকে হুমকি দিতে থাকে। কেটে যায় 2 বছর। এই 2 বছর আমি আর পুপি পালিয়ে বেরিয়েছি। কয়েকবার হামলা করেছে আমাদের উপর। অবশেষে পুলিশ পুপাকে ধরে নিয়ে যায়। এখন সে জেলখানায় আছে। জাঙ্কুকের হাত মুঠিবদ্ধ হয়ে আসে। একবার কেন আমার কাছে এলে না তে? আমি ভেবেছি আপনি ভুলে গেছেন আমাকে। জাঙ্কুক সাথে সাথে জড়িয়ে ধরে তেকে। ফোনটা বের করে একজনকে ফোন করে, যাতে টের পুপ্পা জেল থেকে বের হতে না পারে সেই ব্যবস্থাই করে। এখন পপ্পির কি অবস্থা? এখন ভালো আছে। প্রথম ভেঙে পড়েছিল, এখন ভালোই আছে। আর পুপি পুপাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এরপর টেকে জাঙ্কুক বাসা পৌঁছে দিয়ে নিজে বাসায় চলে যায়। রাতে জাঙ্কুকের মন বসছে না। এখনই তার টেকে দেখতে হবে ভেবে বাসা থেকে বের হয়ে যায়। টের বাসার সামনে দাঁড়িয়ে টেকে কল করে, কিন্তু টে কল রিসিভ করে না। জাঙ্কুক 5 পেয়ে ব্যালকনিতে আসে, দেখে টে পড়ছে। কল কেন রিসিভ করছো না তে? আপনি আমার রুমে কি করছেন? তোমাকে দেখতে এসেছি। এখনই জান বলছি, পুপ্পি দেখলে কি মনে করবে? তখনই আয়ু থেকে ডাকতে ডাকতে তে রুমের দিকে আসে। দেখুক আমার কি। প্লিজ যান এখন। না যাব না, আগে একটা দাও তাহলে। জীবনেও না, মরে গেলেও না। তে এই তে দরজা খোল। আমি গিয়ে দরজা খুলছি। এই না না, ঠিক আছে। এই বলে জাঙ্কুকের গালে একটা কিস দিতে তখনই জাঙ্কুক থেকে নিজের সাথে মিশিয়ে নেয়। I'm good at sorry, ratta sorry, ratta sorry, ratta sorry, ratta sorry, ratta sorry. সাথে সাথে জাঙ্কুক বেরিয়ে যায়। ও বাবা, বাঁচা গেল। ফাজিল লোক একটা, অসভ্য। তে তে গিয়ে দরজা খুলে। কি রে, দরজা খুলতে এত দেরি হলো কেন? কখন থেকে ডাকছি? পুপ্পি, আমি ওয়াশরুমে ছিলাম। ও, খেতে আয়। তুমি যাও, আমি আছি। আয়ু চলে যায়। মিথ্যা কথা বললে কেন? আপনি এখনো যাননি? না। বের হন এখনই। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে বের করে দেয় আর ব্যালকনির দরজাটা বন্ধ করে দেয়। পরের দিন কলেজ শেষে জাঙ্কুক তের জন্য অপেক্ষা করছে গাড়িতে বসে। তে, মিনা আর জিও বের হলে জাঙ্কুক থেকে গাড়িতে উঠতে বলে। তে একটা ভেঙচি কেটে চলে যায়। জাঙ্কুক পিছু পিছু ডাকে, কিন্তু তে উত্তর দেয় না। তে, শেষবারের মতো বলছি, গাড়িতে উঠো। কেন যাচ্ছিস না তে? জাঙ্কুক সান্না তোর রিলেটিভ? রিলেটিভ না ছাই। কেন? তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তাকে কোলে তুলে নেয় আর গাড়িতে বসিয়ে গাড়ির দরজাটা লক করে দেয়। তে ছটপট করছে আর গাড়ির দরজা ধাক্কাচ্ছে। তে, শান্ত হয়ে বসো। দরজা খুলেন, আমি যাব না আপনার সাথে। তাই? তাহলে এটা দেখো। এই বলে জাঙ্কুক একটা ভিডিও দেখায় তেকে। আরে, আমি তো যাব আপনার সাথে। প্লিজ এটা ডিলিট করুন। যাক, এতক্ষণে লাইনে এসেছ। তবে আমার একটা শর্ত আছে, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। ওকে বেশ, এখন ডিলিট করুন প্লিজ। এত তাড়া কিসের তোমার? বেশি তেড়েবেড়ি করলে এটা সোজা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিব। ওকে ওকে, আমি শুনবো তো। তাহলে চলো, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। এই বলে জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। তে ভাবছে দুপুরের কথা। জাঙ্কুকের ক্লাস শেষ হতেই মিনু স্যারের ক্লাস ফাঁকি দিয়ে তেজিও আর মিনা কলেজের পিছনের বাগানে যায়। মিনু স্যার বকবক একটু বেশি করে, তাই তাকে ছাত্রছাত্রীরা বেশি একটা পছন্দ করে না। এদিকে তেজিও আর এদিকে মিনা বাগানে গিয়ে দেখে কয়েকজন ছোট ছেলে সিগারেট টানছে। তে ধমক দিয়ে তাদের তাড়িয়ে দেয় আর সিগারেটটা কেড়ে রেখে দেয়। আচ্ছা মিনা, এই সিগারেটে কি আছে রে? সেটা ছেলে মানুষ জানে, আমি কখনো খেয়েছি নাকি? চল আজকে খেয়ে দেখি কেমন লাগে। আইডিয়াটা মন্দ না। তাহলে প্রথমে তুই শুরু কর। তে প্রথমে চারপাশে তাকায়, কাউকে দেখা যাচ্ছে না। তারপর সিগারেটটা টান দেয়। তখন টের কাশি উঠে যায়, কাশতে থাকে তে। এদিকে জিও আর এদিকে মিনা তেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে জাঙ্কুক, তে, জিও আর এদিকে
মিনার ক্লাস থেকে চুপি চুপি বের হতে দেখে ওদের পিছু নেয়। দোতলার বারান্দা থেকে দেখে ওরা বাগানের দিকে যাচ্ছে, তাই জাংকুক দোতলার পিছনে বারান্দায় গিয়ে দাঁড়ায় আর ভিডিও করে। তে এখন নিজেকে গালি দিতে ইচ্ছে করছে, কারণ সে আশেপাশে দেখলেও উপরে তাকায়নি, আর ভিডিওটা যে উপর থেকে করেছে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। ভাবনার মাঝে জাংকুক গাড়ি থামায়, তে দেখলো ওরা চলে এসেছে। তে গাড়ি থেকে নামে, সাথে সাথে জাংকুকও নামে। এই কি, আপনি নামছেন কেন? তোমার বাসায় যাব। তাই? কেন? পুপ্পির সাথে দেখা করতে? কোনো দরকার নেই। ওকে বেশ, তবে ভিডিওটা ছেড়ে দিই, কি বলো? না না, আসেন। শিওর তো? হ্যাঁ অবশ্যই শিওর। জাংকুক ভিতরে গিয়ে আয়ুর সাথে কথা বলে। আয়ু প্রথমে না চিনলো, পরে ঠিকই চিনতে পারে। কেরেতে জাংকুকের সাথে তোর দেখা হয়েছে, ও যে তোর স্যার তা বলিসনি কেন? মানে ভুলে গেছিলাম পুপ্পি। এখন যা, জাংকুকের জন্য শরবত বানিয়ে আন। তে ভেঙছে কেটে রান্নাঘরে চলে যায়। আয়ু জাংকুকের সাথে কথা বলতে থাকে। একটু পথে চিৎকারে দুজনে রান্নাঘরে ছুটে যায়। ইস, এটা কি করে হলো? কথা বলতে পারছে না তে, চোখ মুখ খিচে বন্ধ করে আছে, হাত থেকে রক্ত পড়ছে। জাংকুক, ওকে বাইরে নিয়ে চলো। পুপি, আপনি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসেন। আয়ু দৌড়ে চলে যায়, জাংকুক থেকে কোলে করে নিয়ে সোফায় বসায়, তারপর হাতে ব্যান্ডেজ করে দেয়। পাগল নাকি? দেখে কাজ করতে পারে না? তের প্রতি এমন অস্থিরতা দেখে আয়ু মুচকি আসে। হসপিটালে নিয়ে যেতে হবে তোমায়। জাংকুক বাবা, অস্থির হইও না, হসপিটালে নিতে হবে না। তে চুপচাপ বসে আছে। তার কি দোষ? সে কখনো লেবু কেটেছে নাকি? আমারই ভুল হয়েছে ওকে কাজ করতে বলা। জাংকুক বাবা তুমি বসো, আমি আসছি। এই বলে চলে যায় আয়ু। জাংকুক এতক্ষণ থেকে বকা দিলেও এখন তারই খারাপ লাগছে, কারণ তে মন খারাপ করে বসে আছে। মেয়েটাকে কিছু বলার ইচ্ছে না থাকলেও কর্মকাণ্ডের জন্য বলতে হয়। মন খারাপ? নিজে বকা দিয়ে এখন নিজে জিজ্ঞেস করছে মন খারাপ। সরি। তুমি এমন কাজ করো কেন দে? এদিকে জাংকুক এগিয়ে যায় আর তের দুগালে হাত দিয়ে আদর করে দেয়, একটু উঁচু করে কপালে কিস করে। আয়ু রান্নাঘর থেকে আসছিল, জাংকুকের করা কাজটা দেখে ফেলে আর মুচকি আসে। আয়ু জাংকুককে শরবত দেয়, জাংকুক না খেয়ে আগে তেকে খাইয়ে দেয়। আয়ু হাসে, এই ছেলেটা যে তেকে পছন্দ করে তা বুঝতে আর বাকি নেই। আমি ওষুধ নিয়ে আসি। এই বলে জাংকুক বেরিয়ে চলে যায় আর ওষুধ নিয়ে ফিরে আসে। তে তার রুমে চলে গেছে। জাংকুক বাবা, একটা কথা বলবো? হ্যাঁ পপ্পি বলো। তুমি তাকে ভালোবাসো? ইয়ে মানে জি। তেকে বিয়ে করতে চাও? পপ্পি, আপনি যদি অনুমতি দেন। মা বাবা মরা মেয়েটাকে আমি অনেক যত্নে বড় করেছি, কখনো কষ্ট দিও না বাবা। কিন্তু পপ্পি, এ তো আমাকে ভালোবাসে না। একদিন ঠিকই বাসবে, দেখো। তাই যেন হয়। কথার মাঝে জাংকুকের ফোনটা বেজে ওঠে। হ্যাঁ সুগা বল। আমার আর জিমিনের বিয়ে আগামী সপ্তাহে, তোকে কিন্তু আসতে হবে জাংকুক। ঠিক আছে? জিমিনকে খুঁজে পাওয়ার বিষয়টা আগে বলেছিল সুগা জাংকুককে। কে বাবা? আমার বন্ধু, ওর বিয়ে, তাই যেতে বললো। একটা কথা বলবো পপ্পি? হ্যাঁ বলো। আমি তাকে নিয়ে যেতে চাই, আর এই বিষয়ে আপনি ওকে কিছুই বলবেন না, যে আপনি সবটা জানেন। তখনই আয়ু হাসে। ওকে, আজ তাহলে আমি আসি। ওকে ওষুধগুলো খাইয়ে দিবেন। এই বলে জাংকুক চলে যায়। আয়ু থেকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। চলে গেছে স্যার? এই রাকে এত ভালোবাসে, এখন দেখা না করে চলে গেল। পরের দিন তে হাতে ব্যান্ডেজ নিয়ে কলেজে এসেছে। সেটা নিয়ে জিও আর এদিকে মিনার কৌতূহলের শেষ নেই। প্লিজ তোরা থাম ভাই, এখন এখানে পড়িস না, ভালো লাগছে না। বলতে বলতে তেকে ডাকতে আসে পিয়ন। জাংকুক ডাকছে, তে জাংকুকের কেবিনে চলে যায়। কি হয়েছে স্যার? কাল রেডি থেকো, আমার সাথে যাবে। কোথায়? সুগার বিয়ে। তে সুগার গল্প শুনেছে জাংকুকের মুখে, তাও অনেকবার। আপনার বন্ধুর বিয়ে, আপনি যান না, আমাকে নেবেন কেন? কারণ আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। আমি যাব না, বুঝেছেন আপনি? ওকে, তাহলে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিই। না না, আমি যাব, কিন্তু পপ্পিকে কি বলবো? তা আমি জানি না, তোমার পপ্পিকে তুমি ম্যানেজ করবে। এখন যাও, কাল ঠিক 10টায় আমি অপেক্ষা করব তোমার বাসার সামনে। ওকে? তের এখন নিজের মাথায় চুল নিজেরই ছিটতে ইচ্ছে করছে। মনে মনে জাংকুককে সে অনেক বকাবকি করতে লাগলো। রাতে খাবার টেবিলে তে আয়ুকে ট্যুরে যাওয়ার কথা বললো 1 সপ্তাহের জন্য। তারা কলেজ থেকে ট্যুরে যাচ্ছে। আয়ু মনে মনে হাসে। প্রথমে আমতা আমতা করে পরে অনুমতি দিয়েই দিল। তে যেন হাত ছেড়ে বাঁচলো। বোকাতে জানতেও পারলো না প্ল্যানে তার পুপ্পিও আছে। এদিকে আয়ু রুমে গিয়ে হেসে গড়াগড়ি খাচ্ছে। পরের দিন সকালে জাংকুক তেকে নিয়ে রওনা দেয় সুগাদের বাসার উদ্দেশ্যে। সুগার
পৌঁছে জাঙ্কুক সবার সাথে কৌশল বিনিময় করে, সে সাথে থেকে পরিচয় করিয়ে দেয় সবার সাথে। তের মন খারাপ, এত তাড়াতাড়ি আসতে হয়েছে যে কিছু কেনাকাটাও করতে পারেনি। তে মন খারাপ কেন? আপনার জন্য, আপনি একটা খারাপ লোক। বারে আমি কি করেছি? আপনার জন্য কিছু কিনতে পারেনি, এভাবেই আসতে হলো। ও এই কথা। জাঙ্কুক এই বলে বেরিয়ে গেল। এদিকে তাই জিমিন আর সুচির সাথে ভালো সম্পর্ক হয়েছে, তারা গল্প আর দুষ্টুমি করে ব্যস্ত। এদিকে বিকেল হতে না হতে সুগার কাজিনরা আত্মীয়রা সবাই আসতে শুরু করেছে। জাঙ্কুক থেকে ডাকতে এসে ওদের হাসাহাসি দেখে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। হাসলে তোমাকে কতটা সুন্দর লাগে তুমিও জানো না মায়াবতী। কিরে তুই দরজার সামনে দাঁড়িয়ে কি করছিস? সুগার কথায় ওরা তিনজন একসাথে দরজার দিকে তাকায়। না মানে ডেকে ডাকতে এসেছি। ও জিমিন আমার কাজিনরা এসেছে, এসো সবার সাথে পরিচয় করিয়ে দিই। জিমিন আর সুচি চলে গেল সুগার সাথে। তে এইদিকে আসো। কেন, কি হয়েছে? এসো আমার সাথে। তে জাঙ্কুকের পিছু পিছু যেতে লাগলো। রুমে ঢুকে তে অবাক, এত শপিং ব্যাগ। এগুলো সব তোমার জন্য, দেখে নাও কিছু বাকি আছে কিনা। ও মাই গড, এত কিছু! তে একটা একটা করে ব্যাগ খুলতে লাগলো। সবকিছুতে এত বেশি পছন্দ হয়েছে যে খুশিতে জাঙ্কুককে জড়িয়ে ধরেছে। সুইটহার্ট, বাসায় অনেক লোক, এখন ছাড়ো, সময় হলে ভালোভাবে জড়িয়ে ধরবো। তে লজ্জা পেয়ে দূরে সরে যায়। জাঙ্কুক চলে যায় বাইরে। ডেকোরেশনের লোকজন কাজ করছে, কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। এদিকে সুগার জাঙ্কুককে দেখে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে সুগার কাজিন সিস্টাররা জাঙ্কুকের উপর ক্রাশ নামে বাস খেয়ে বসে আছে। এক একজন পারলেই জাঙ্কুকের গায়ের উপর উঠে যায়। তে আসতে লক্ষ্য করলো সেটা। রাগে গা পিত্তে জ্বলে যাচ্ছে তের। ছেলে মানুষ দেখলে তাদের হোশ থাকে না। পরের দিন সবাই ব্যস্ত, যে যার যার মতো। আর জাঙ্কুক অনেক কাজ করছে, ঘেমে একাকার। সেটা দেখে তে ভাবে এক গ্লাস শরবত দিলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। তে যখন এক গ্লাস শরবত নিয়ে এগিয়ে যাচ্ছিল জাঙ্কুকের দিকে, তার আগে সুগার কাছে ন্যান্সি জাঙ্কুককে শরবত দেয়। এটা দেখে তের মাথায় বড্ড রাগ জমে উঠে। গ্লাসটা আছাড় মারে, সাথে সাথে ভেঙে যায় সেটা। জাঙ্কুক আর ন্যান্সি সেদিকে তাকায়। জাঙ্কুক বুঝতে পারে তে জেলাস। মুচকে হাসে জাঙ্কুক, কিন্তু সেই সময়টা জাঙ্কুক ম্যানেজ করে নেয়। সন্ধ্যা জিমিনকে সাজিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে সুগাকেও নিয়ে আসা হয়েছে। জাঙ্কুক সেই ঘটনার পর থেকে তাকে একবারের জন্য দেখেনি। সে কাজের চাপে ভুলে গিয়েছিল। তে নিজের রুমে বসে আছে দরজা বন্ধ করে। তখনই জাঙ্কুক দরজায় নক করে। তে দরজা খোলো। কেন এসেছেন? চলে যান। দরজা খোলো তে, না হলে আমি দরজা ভেঙে ফেলবো। তে দরজা খুলে দেয়। কি হয়েছে তে? কিছু না। রেডি হওনি? না, আমি যাব না। ওরে আমার জানটা বুঝে রাগ করেছে। এইসব ঢং ওই ন্যান্সির সাথে গিয়ে করেন। তুমি কি জেলাস? জেলাস কেন হব? ওই মেয়ের কাছে থেকে দূরে থাকবেন। ও তাই বুঝি? জাঙ্কুক থেকে কাছে টেনে আনে। বোকামি, আমি শুধু তোমাকে ভালোবাসি, না হলে তোমাকে সাথে আনতামই না। এখন রেডি হয়ে নাও। তে খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। এদিকে জাঙ্কুকও রেডি হয়েছে। দুইজন একসাথে স্টেজের দিকে যায়। জিমিন আর সুগারকে গায়ে হলুদে হলুদ লাগায়। সুগার কাজিন সিস্টাররা জাঙ্কুককে হলুদ মাখানোর জন্য তার পিছু পিছু ঘুরছে। সুগার চাচাতো ভাই কাল টেকে ডেকে ফিদা। আসার পর থেকে সে তের পিছু পিছু ঘুরছে। তে শোনো প্লিজ, আমাদেরকে দূরে থাকুন। কেন? এমনি, আমার ভালো লাগে না। তোমাকে আমার ভালো লেগেছে তে। তুমি চাইলে তোমার বাসায় আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। তার দরকার নেই কাই, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর তোর ভালো চাইলে এখনই ওর পিছু ছাড়, না হলে জাঙ্কুক তোর জানটাই কেড়ে নিবে। বেচারা কায়ের প্রেম শুরু হওয়ার আগে শেষ। সুগা ফোনে কথা বলার জন্য এদিকে এসেছিল। আস্তে আস্তে কায়ের বলা কথাগুলো শুনতে পায়। সরি তে। তে চলে যায়। এদিকে ন্যান্সি জাঙ্কুকের গালে হলুদ লাগিয়ে দিয়েছে। তে সেটা দেখে রাগে ফুসতে ফুসতে রুমে চলে যায়। জাঙ্কুক টের পিছু পিছু যায়। জাঙ্কুক টের হাত টেনে ধরে। তে শোনো আমার কথা। ছাড়ুন, ছবির না আমাকে, চলে যান। জাঙ্কুক টেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তে বুঝতে নারাজ। তাই জাঙ্কুক টের হাত ধরে টেনে বাহিরে সবার সামনে নিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, সবার সামনে বলছি তে আমার হবু স্ত্রী, ভালোবাসি আমি ওকে। আর ন্যান্সি, তোমার উদ্দেশ্যে বলছি দূরে থাকো আমার থেকে, তা না হলে ফল ভালো হবে না। ন্যান্সি রাগ হয়। সে মনে মনে ঠিক করে নেয় এর প্রতিশোধ সে নিবে। কি হয়েছে জাঙ্কুক? জাঙ্কুক সুগারকে সবকিছু খুলে বলে। সুগা ন্যান্সিকে বকাবকি করে। এতে ন্যান্সির রাগ যেন আরো বেড়ে যায়। পরের দিন বিয়ে, সবাই ব্যস্ত। তে সুচির সাথে খেলছিল। এদিকে ন্যান্সি সেখানে আসে আর তেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কি যোগ্যতা আছে তোর জাঙ্কুককে ভালোবাসার? তোর সম্পর্কে সব খবর নিয়েছি আমি।
কোথায় জাংকুক আর কোথায় তুই? আর হ্যাঁ, এই কথা যদি জাংকুককে বলেছিস তাহলে তোর কি অবস্থা করব তুই ভাবতেই পারবি না। তুই পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বেশ, ব্যথা আর্তনাদ করে উঠে এদিকে সুচে গিয়ে জিমিনকে টেনে আনে। তুমি কিভাবে পড়ে গেলে? জিমিন আপু, ন্যান্সি আপু ধাক্কা দিয়েছে দিয়ে আপুকে। কি? জিমিন থাক, কাউকে কিছু বলো না, আমরা কালকে চলে যাব। বিয়ে বাড়িতে ঝামেলা করার দরকার নেই। দুপুরের মধ্যে জাংকুকের মা বাবা এবং চাচু এসে পড়েছে। জাংকুক সবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। ও মা, কি মিষ্টি মেয়ে, ছেলের আমার পছন্দ আছে। তা কে কে আছে তোমার? এরপর জাংকুক ওদের সবকিছু খুলে বলে। সুগার জিমিনের বিয়ে সম্পূর্ণ হয়, সবাই খাওয়া দাওয়া করেছে। জাংকুক ব্যস্ত মেহমানদের নিয়ে। জিমিনের আত্মীয়রা এসেছে, তাদের খাওয়ারের দিকটা জাংকুক দেখছে। একা একা হাঁটছিল, হঠাৎ একটা পিচ্ছি মেয়ে এসে পড়লো। জাংকুক তাকে ডাকছে বাগানের দিকে। তে কিছু না ভেবে সেদিকে চলে যায়। কয়েকজন ছেলেটিকে ধরে নিয়ে যেতে থাকে। তে চিৎকার করছে, কিন্তু কার কানে পৌঁছাচ্ছে না। একে তো গান বাজছে জোরে জোরে, তার উপর তার মুখ বাঁধা, হাত পা বাঁধা। তে ছটপট করছে। যে হাঁটতে হাঁটতে বারান্দা এসেছিল, এত গরম তা সহ্য হচ্ছে না। তখনই দেখতে পাই তেকে কারা যেন তুলে নিয়ে যাচ্ছে। জিন দৌড়ে জাংকুকের কাছে যায়। জাংকুক, কোথায় তুই? এই যে জাংকুক, শোন, টিমাকে কারা যেন তুলে নিয়ে গেছে, আমি এইমাত্র দেখলাম। জাংকুক আর সুগা দৌড়ে যায় গেটের দিকে। বাসায় এত সিকিউরিটি থাকতে বাইরের লোক ভিতরে কিভাবে প্রবেশ করলো? সুগা আর জাংকুক বের হতে হতে টেককে গাড়িতে উঠে লোকগুলো গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। জাংকুক সুগার বাইক নিয়ে ওদের পিছু করে, আর সুগা পুলিশকে কল করে আর গাড়ি নিয়ে বের হয়। সাথে যেহপ আছে। জাংকুক গাড়ির সামনে বাইক দাঁড় করায় আর ওদের মধ্যে মারামারি শুরু হয়। সুগার যেহপ এসে পড়েছে এতক্ষণে। পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যায়। টেকে সাথে নিয়ে বাসা ফিরে জাংকুক, সুগা আর যেহপ। সুগা গিয়ে সোজাসুজি ন্যান্সির গালে চড় মারে। ছি, তুই আমার বোন ভাবতো আমার ঘৃণা হচ্ছে ন্যান্সি। সুগার কথার মাঝে জাংকুক ন্যান্সির গলা টিপে ধরে। এইদিকে সুগা জাংকুককে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। যখন দেখলো ন্যান্সির চোখ বড় বড় হয়ে গেছে, তে গিয়ে জাংকুককে ছাড়ায়। এদিকে ন্যান্সি জোরে জোরে শ্বাস নিচ্ছে। ছেলেগুলো মার খাওয়ার পর ন্যান্সির নামটা বলে দেয়। সে এই কাজ করতে বলেছে, শুধু তাই না, সিকিউরিটির ন্যান্সি সরিয়েছে যাতে ওরা ভিতরে আসতে না পারে। আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস তুই? 7 বছর অপেক্ষার পর আমি তেকে খুঁজে পেয়েছি। কি ভেবেছিস এত সহজে ছেড়ে দিব? দেন পুলিশ ন্যান্সিকে ধরে নিয়ে যায় তেকে অপহরণ করার চেষ্টা মামলায়। সুগা ক্ষমা চেয়েছে জাংকুকের কাছে। তুই কেন ক্ষমা চাচ্ছিস সুগা? এটা তোর কোনো দোষ নেই। এক সপ্তাহ পর জাংকুকের ফ্যামিলি তের বাসার লিভিং রুমে বসে আছে, অপেক্ষা করছে যেহপে। আইওয়ারটি সবাইকে আপ্যায়নে ব্যস্ত। মূলত আজকে ওরা জাংকুক আর টের বিয়ের দিন পাকা করতে এসেছে। কলিং বেলের শব্দ শুনে আয় দরজা খুলতে যায়। দরজা খুলতেই যেহপ অবাক হয়ে তাকিয়ে থাকে আয়োর দিকে। সেই চেহারা, সেই চাহনি, শুধু চোখে একটা মোটা প্রেমের চশমা। কে আপনি? আর কি বলছেন এসব? তুমি আইও না? হ্যাঁ, আপনি কে? চাচু এসেছ? আয়ু সরে দাঁড়ায়। এদিকে যেহপ ভিতরে ঢুকে। হ্যাঁ, আয়ু সে মেয়ে যাকে যেহপ ভালোবেসেছিল, আর আজও যার জন্য সিঙ্গেল জীবন কাটাচ্ছে। কলেজ লাইফে আয়ুকে দেখেছিল, নাম জানতো, কিন্তু প্রপোজ করার আগে আয়ু হাওয়া হয়ে যায়। এরপর অনেক খুঁজে, কিন্তু আয়ুকে পায়নি যেহপ। পাবে কি করে? আয়ু তো ভুসানে থাকতো, লেখাপড়া সেখানে করতো। মাঝে মাঝে ওদের পুরনো বাড়িতে বেড়াতে আসতো, তখন কাজিনদের সাথে কলেজে ঘুরতে যেত। সেখান থেকে যেহপ দেখেছিল। চাচু, কি হয়েছে? ঘামছো কেন? না এমনি। এখন বাসায় চল, তোর সাথে কথা আছে আমার। কিন্তু এখানে আমরা একটা কাজে এসেছি। সেটা পরে হবে। এক প্রকার টেনে যেহপ সবাইকে বাসায় নিয়ে গেল। জিনতে আর আয়ুর কাছে বিদায় নিয়ে চলে গেল। কি হলো তে? জাংকুকের চাচা পাগল নাকি? আরে না, উনি তো ডাক্তার। তাহলে এমন আচরণ কেন করলো? আমিও জানি না পুপ্পি। এদিকে জাংকুকরা বাসায় ফিরে। কি হয়েছে যেহপ? যেহপ সবটা খুলে বলে। সেটা শুনে সবাই অবাক। তাহলে আয়ুকে বিয়ের প্রস্তাব দিই? এত সহজে রাজি হবে না মনে হয়। আমি তের সাথে এই ব্যাপারে কথা বলি আগে। এর পরের দিনে ডেকে নিয়ে বের হয়। জাংকুক সব কথা খুলে বলে। তে আয়ুকে জানালে সে রাজি হয় না। তে ইমোশনাল ব্ল্যাকমেল করে আয়ুকে রাজি করায়। মিস্টার যেহপ, আপনি কি মিস আয়ুকে ওয়াইফ রূপে স্বীকৃতি দিতে চান? ইয়েস মিস আয়ু, আপনি
আপনি কি মিস্টার জিহবকে হাজবেন্ডের রূপে স্বীকৃতি দিতে চান? দেন আয়ুষ এর দিকে তাকিয়ে আবার জিহবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। তাহলে একে অপরকে কিস করে বিয়েটা সম্পন্ন করুন। মিস্টার জিয়ন জাংকুক, আপনি কি মিস তেকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চান? ইয়েস। মিস তে, আপনি কি মিস্টার জিয়নকে নিজের স্বামী হিসেবে স্বীকৃতি দিতে চান? ইয়েস। তাহলে একে অপরকে কিস করে বিয়েটা সম্পন্ন করুন। জাংকুককে একটা রুমে দিয়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। জাংকুক রুমের দরজাটি বন্ধ করে দিল আর দেন ধীরে ধীরে তার সামনে আসতে লাগলো। তে অদরে আলতো করে ধরে বলল, মিসেস জিয়ন, অনেক অপেক্ষার পর তোমাকে পাওয়া। লাভ ইউ সো মাচ তে। লাভ ইউ টু জাংকুক। অনেক ধৈর্য ধরিয়েছো তুমি আমার। আর নয় মিসেস জিয়ন, নাও ইউ আর অনলি মাইন। जो ना कह सके तुम, जो ना कह सके हम, जो ना कह सके तुम, जो ना कह सके हम, कहने लगी दोनों। Shankar, it's my first time, please. I can control myself, baby. ओ साथिया कहने लगी दोनों Shankar, please love. Hey, it's feel like heaven. साथिया साथिया Shankar, please. Baby, just one more time. साथिया 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 साथिया। চ্যানেলকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করে দিবে।